সকাল। আমরা এই মুহূর্তে আছি বাংলা একাডেমি প্রাঙ্গণে, একেবারে যে পুরো বটতলা, সেই বটতলার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নজরুল মঞ্চ লেখা আছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা নজরুল মঞ্চ। এবং একসময় কিন্তু অমর একুশে বইমেলার এই মঞ্চেই বড় উন্মোচন অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়। তো এখনও মেলা শুরু হয়নি, কারণ আজকে মেলার 17তম দিন। আজকে সহ মেলা আর 12টা দিন বাকি। বলা যায় যে মেলার প্রায় শেষ দিকে না এলেও শতকরা 65 ভাগ বা আরও বেশি কিছু সময় হয়তো শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমার সাথে আছেন শাহ মোহাম্মদ মনিরুজ্জামান। তার হাতে দেখতে পাচ্ছি বর্ধমান হাউসে কাজী নজরুল নামে একটি বই, আমার হাতেও দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা একটু বর্ধমান হাউসটা আপনাদের দেখাই। এই যে দেখুন বর্ধমান রাজার বাড়ি, এবং ওই যে গাড়ি বারান্দার নিচে যে দোতলা, ওই জায়গাটাতেই কিন্তু কাজী নজরুল থাকতেন এমন আমরা শুনেছি। তো বিস্তারিত আমরা শাহ মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে শুনব। তো মিস্টার মনির, আপনাকে আমাদের এই পর্বে স্বাগতম। বেশ চমৎকার একটা কাজ হয়েছে বলে আমার মনে হচ্ছে। ভেতর আর করতে ইচ্ছা করছে না, কিন্তু ভেতরে আসলে কি আছে বলুন। এটা ভিতরে আছে 1926, 27, 28 সালে কাজী নজরুল ইসলাম ঢাকায় এলে উনি এই বর্ধমান হাউসে অবস্থান করতেন। এটা ছিল সেই সময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন একটা হোস্টেল। এখানের এই হোস্টেলের প্রভোস্টের দায়িত্বে ছিলেন কাজী মোতাহার হোসেন। কাজী মোতাহার হোসেনের অতিথি হিসাবে নজরুল এই ভবনে থাকতেন। তখন ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সংগঠন গড়ে উঠেছিল। সেই সংগঠনের দাওয়াতে কাজী নজরুল ইসলাম ঢাকায় আসেন এবং তাদের যে বার্ষিক অধিবেশন সেগুলো উদ্বোধন ঘোষণা করতেন। এছাড়াও 1926 সালে কাজী নজরুল ইসলাম একটা ইলেকশনে উনি দাঁড়িয়েছিলেন, সেটাকে বলা হয় কেন্দ্রীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য, যেটা দিল্লিতে সেটার অধিবেশন হতো। সেই অধিবেশনের সেই প্রার্থী হিসেবে নজরুল তার নির্বাচনী প্রচারণার কাজে ঢাকায় আসতেন। তখন এই ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা করতেন। এটা আপনার স্বাধীনতার যে আপনি সময়টা দিলেন, কত বছর পরে? 1926, 27 এবং 28। আচ্ছা, তখন নজরুলের বয়স কত? তখন নজরুলের বয়স 27, 28 বছর বয়স। 27। তখন অবিভক্ত বাংলায় নজরুল মঞ্চের কাছাকাছি যাই। 26, 27, 28 বছর বয়সে নজরুল অবিভক্ত বাংলায় প্রতীকে ঘুরে ঘুরে তার নজরুলের গান, কবিতা, গীত হতো। উনি ছিলেন সেই সময়কালে আইকন, একজন কবি, একজন গীতিকার। নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তাদের যে জনসভা নজরুলের গান, কবিতা দিয়ে গীত হতো। তো আমরা বইতে আরও যাবো। আচ্ছা, আমাদের বাংলা একাডেমির ভেতরে এই বাংলা একাডেমির যে চত্বর, প্রত্যেকটা চত্বরে নজরুলের গান রয়েছে। পুকুর পাড়, পিছনে যে বহেরাতলা গাছ এবং এই যে বট বৃক্ষ, এগুলো নজরুলের সঙ্গে একটু স্মৃতি বিজড়িত। বলা হয় যে কাজী নজরুল এবং বাংলা একাডেমির যে প্রাঙ্গণ একটা ওতপ্রোতভাবে জড়িত। ওই পুকুর পাড়ে বসে নজরুল গোসল করতেন, বাঁশি বাজাতেন। তারপরে বহেরাতলা গাছেও সে নজরুলের তখন একটা কাঠের একটা সিঁড়ি ছিল, লোহার একটা সিঁড়ি ছিল, দোতলা থেকে নেমে উনি নিচে আসতেন, বহেরাতলায় বসতেন। উনি গান, কবিতা নিয়ে ভাবতেন, সঙ্গীতের সুর নিয়ে ভাবতেন। এখানে এই নজরুল এখান থেকে অবস্থান করে পুরান ঢাকার বিভিন্ন অঞ্চলে সে বিচরণ করতেন। বিশেষ করে প্রতিভা বসুর বাড়িতে যেতেন। ওই সময়কালে 1926, 27, 28 সালে ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন সুরেন্দ্রনাথ মৈত্র নামে একজন ব্রাহ্মণ। উনি ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, ইংরেজি অধ্যাপনা করতেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ঢাকা কলেজে এসেছিলেন। তার মেয়ে ছিল নূতন, তাকেও গান শেখাতেন। আরেকজন মুসলিম নারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলতুন নেসা তার নাম, তার সঙ্গে নজরুল একটা প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েন। তার যে ছোটো বোন শাকিরুন নেসা, তাকেও নজরুল গান শেখাতেন। এই যে চানখারপুরে হাসিনা মঞ্জিল নামক জায়গায় ফজিলতুন নেসা তারা বাস করতেন। আচ্ছা, আপনি কি আরেকটা তথ্য জানেন? এই যে আমরা দর্শক আরেকবার আমরা একটু বর্ধমান হাউসকে দেখাই। এই যে বর্ধমান হাউস কিন্তু বাংলা একাডেমি হবার আগে দোতলা ছিল, পরে কিন্তু সেটা বর্ধিত করা হয়েছে। এই খবরটা কি আপনার জানা আছে? কতটুকু সত্যতা আছে? না, এটা পুরোটাই সত্য কথা। সেটা কত সালে মোটামুটি 1962 সাল পর্যন্ত এটা দোতলা ছিল। 63-র দিকে তখন সৈয়দ আলী আহসান নামে একজন পরিচালক ছিলেন। কথা বলতে বলতে নজরুলের পরিচালক ছিলেন। সেই সময়কালে এটা দ্বিতল ভবন হয়, এর আগে এটা দোতল ছিল। এই ভবনটির ইতিহাস বাংলাদেশের ইতিহাস। তাই আমরা জানি যে এই ভবনে ব্রিটিশ আমলে বাস করতেন স্যার বিজয় চাঁদ মাহাতা। যখন বঙ্গভঙ্গ হয় তখন এই বাংলায় যখন প্রাদেশিক পরিষদের সভা হতো, সেই সভার একজন সদস্য এই ভবনে থাকতেন।
তখন এটা ছিল হাই পোর্টফোলিওদের বাসভবন বা গেস্ট হাউস বলি। পরবর্তীকালে যখন পাকিস্তান আমলে এটা ছিল মুখ্যমন্ত্রীর বাসভবন, প্রধানমন্ত্রীর বাসভবন। এই ভবন থেকে উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। তখন ছাত্র জনতার একটা দাবি ছিল যে এই ভবন থেকে যেহেতু উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, সুতরাং এই ভবনটাই হবে বাংলা ভাষার গবেষণাগার। সুতরাং এইভাবে রাজনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সব দিক থেকে বিবেচনা করলে এই ভবনের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। আচ্ছা, আপনার এই বইটা বেরিয়েছে আলোকায়ন থেকে, তাই জি, না? জি। প্রচ্ছদ করেছেন আমাদেরই একজন সহকর্মী মাসরুর। তারেক ফেরদৌস খান বা মাসরুর মাসরুর ফেরদৌস। জি। এবং এই বইটা আপনার 152 পাতার। হ্যাঁ, দর্শক একটু আমরা কাছাকাছি দেখাই। দেখুন শেষ পাতায় কাজী নজরুল ইসলাম 1928, সম্ভবত এই বেশেই নজরুল জি। আজকে থেকে প্রায় 97 বছর আগে এখানে এসেছিলেন। এসেছিলেন। সেখানে নজরুলের হাতের লেখাও দেখতে পাচ্ছি। জি। আচ্ছা, এই বইটা আপনি মানে কিভাবে সাজিয়েছেন করতে। জি, এই বইটি 152 পাতা। আমি সাজিয়েছি যে নজরুল যখন এসছেন সেই সমসাময়িককালে যারা নজরুলকে দেখেছেন তারা যে স্মৃতিকথা লিখেছেন সেই স্মৃতিকথাগুলো আছে এখানে। আর ওই স্মৃতিকথার আলোকে আমার নিজস্ব বক্তব্য আছে। আচ্ছা, এই ভবনে বসে কি নজরুল তার সাহিত্য চর্চা চালিয়ে গিয়েছিলেন সেই সময়? জি, কিংবা আমাদের কি বলতে পারবেন দর্শকদের যে কোন বিখ্যাত সৃষ্টি তার এখান থেকে জি। বেরিয়ে নজরুল এসেছিল? নজরুল যখন ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের যে অধিবেশন যখন উদ্বোধন ঘোষণা করতেন, তখন তার হয়তো গান, তার হয়তো কবিতা দিয়ে এই অনুষ্ঠান অধিবেশন ঘোষণা করতেন। আমরা জানি যে নজরুল যে মুসলিম সাহিত্য সমাজের যে দ্বিতীয় অধিবেশন, প্রথম অধিবেশন চল চল কবিতা গিয়ে উনি এটা উদ্বোধন করেছেন। এই চল চল কবিতাটি ঢাকায় বসে উনি এটা রচনা করেন। তখন তো আর ঢাকা মেডিকেল কলেজ ছিল না, তখন ওগুলো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন। ওই ভবনে এবং ওখানে বাস করতেন ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ, ওই বিভাগের ওইখানে একটা ভবন ছিল। ওই ভবনে বাস করতেন আবুল হোসেন নামে একজন, যিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা। তাদের একটা স্লোগান ছিল যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আদর্শ, মুক্তি সেখানে অসম্ভব। ওই যে মুসলিম সাহিত্য সমাজের যে আদর্শ নজরুলের আদর্শের সঙ্গে মিল ছিল। ওইখানে বসে, ওই ভবনে বসে নজরুল চল চল কবিতা ডাক করতেন। পরবর্তীতে বর্তমান হাউসে থাকাকালীন ওই চল চল কবিতাটিকে উনি ফাইনাল করেন। এখানে চল চল কবিতা বলা যায় যে চল চল কবিতাটি এখানে বসে রচনা করেন। এছাড়াও শিউলিমালা গল্প গ্রন্থ এবং চক্র বা কাব্যগ্রন্থের কত কবিতা নজরুল এই বর্ধমান হাউসের ছাপ রয়েছে। এবং চক্র বা কাব্যগ্রন্থে যে উৎসর্গ করেছেন তৎকালীন যে মুসলিম সাহিত্য সমাজের একজন সভ্য ছিলেন, ওনার নাম সুরেন্দ্রনাথ মৈত্র, ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন। ওনাকে উৎসর্গ করছেন চক্র বা যে কাব্যগ্রন্থটি। এই ঢাকা কলেজের প্রিন্সিপাল যখন বাস করতেন, এখন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তখন ছিল এটা ঢাকা কলেজের প্রিন্সিপালের বাসভবন। আচ্ছা মিস্টার বন্দি, আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে বাংলা একাডেমিতে কোনো গবেষক যদি নজরুল নিয়ে মানে গবেষণা করতে চান, তাহলে ওই যে গাড়ি বারান্দার উপরে যে নজরুল কক্ষটি আমাদের রয়েছে, যে এখানে কি সুবিধা তিনি পাবেন, তিনি কতটুকু উপাদান রসদ পাবেন? এই যে বাংলা একাডেমির যে বর্ধমান হাউসের যে নজরুল স্মৃতিকক্ষ, এটা নজরুল চর্চার একটি অংশ। এইখানে নজরুলের লেখা মৌলিক যে গ্রন্থাবলী সবগুলি এখানে আছে এবং তার উপর যে প্রণীত যারা অন্যান্যরা প্রণয়ন করছেন সেসব গ্রন্থ এখানে সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও ধূমকেতু পত্রিকা থেকে শুরু করে অনেক পত্রপত্রিকা এখানে আছে। আমি বলি যে এই নজরুল কক্ষের এই নজরুলের যে সাহিত্য চর্চার ইতিহাস বহন করে চলছে। আচ্ছা, নজরুলের হাতের লেখার অরিজিনাল কোনো কপি বাংলা একাডেমিতে আছে কিনা, বা বাংলাদেশের কোথায় আছে আপনার জানা আছে কিনা? জি, বাংলা একাডেমিতে আছে তাই নজরুলের একদম হাতের লেখা। হাতের লেখা, এটা তো মাস্টার কপি যেটা বলে। মাস্টার কপি, সেটা কোথায় আছে? সেটা আছে, সেটা আপনি আমাদের দেখেছেন কিনা? আমি দেখি নাই, তবে ওই হাতের লেখার আলোকে আমাদের বই বেরিয়েছে। আচ্ছা, আমাদের বাংলা একাডেমি থেকে কয়েকটি বই বেরিয়েছে। দর্শক, এছাড়াও আমি- বাংলা একাডেমির যে 12টি খণ্ডে বই বেরিয়েছে সেখানে প্রত্যেকটি নজরুলের হস্তাক্ষর আছে। আচ্ছা দর্শক, আমরা একটু সূচিপত্রটা আপনাদের একটু দেখাই। আমি পড়ছি, আমাদের স্ক্রিনে আপনারা একটু মনোযোগ রাখুন। শাহ মোহাম্মদ মনিরুজ্জামান তার সূচিপত্রটি যেভাবে সাজিয়েছেন এই বইয়ের, বাংলা একাডেমির ঐতিহাসিক বর্ধমান হাউসে নজরুল স্মৃতি কক্ষ, বর্ধমান হাউসে কাজী নজরুল ইসলামের স্মৃতি একটি সাধারণ আলোচনা, বর্ধমান হাউসে কাজী নজরুল ইসলামের আগমন, প্রত্যক্ষদর্শীর চোখে বর্ধমান হাউসে কাজী নজরুলের অবস্থানের বর্ণনা, কাজী মোতাহার হোসেন, প্রতিভা বসু, জুবায়দা মির্জা, বুদ্ধদেব বসু, কাজী নজরুলের চিঠিপত্রে বর্ধমান হাউসের প্রসঙ্গ, মুসলিম সাহিত্য সমাজের বার্ষিক সম্মেলন সম্পর্কে সমকালীন পত্রপত্রিকার সংবাদ, কাজী নজরুলের চল 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 গান প্রসঙ্গ, বাংলা একাডেমি ও কাজী নজরুল
বাংলা একাডেমি থেকে প্রকাশিত কাজী নজরুলের বই, একটি সাধারণ মূল্যায়ন, ঢাকা কলেজের অধ্যক্ষ সুরেন্দ্রনাথ মৈত্র ও কাজী নজরুল, একটি বন্ধুত্বের নেপথ্যে। তারপরে পরিশিষ্টে আমরা দেখছি যে কাজী নজরুল নতুনের গান, ফজিলাতুন্নেসা এম.এ, নারী জীবনে আধুনিক শিক্ষার আস্বাদ, কাজী নজরুল ইসলাম, ঘোষ আমদের, শ্রী সুরেন্দ্রনাথ মৈত্র, সাহিত্যের সুচিতা, এবং আরেকটি পরিশিষ্ট 5-এ ফজিলাতুন্নেসাকে লিখিত পত্র, সমকালে কাজী নজরুলের আলোকচিত্র। আমরা এই পর্বটি আর বেশি দীর্ঘায়িত করব না, তারপরেও আমরা বর্ধমান হাউসের কাছে ফিরে যাই। নজরুল বলির আপনিও আসুন। বর্ধমান হাউস কিন্তু একটা সময় কিন্তু এই নিচতলায় কিন্তু বাংলা একাডেমির লাইব্রেরি ছিল, পরবর্তীতে এই পুরো ভবনটিকে জাদুঘরে পরিণত করা হয়। এবং আপনারা যারা ভবিষ্যতে বেড়াতে আসবেন বা এই মেলায় আসবেন, আপনাদের জন্য খোলা থাকবে এই জাদুঘর, যার নিচতলায় রয়েছে ভাষা আন্দোলন ও সাহিত্য জাদুঘর, দোতলায় দুঃখিত জাতীয় সাহিত্য লেখক জাদুঘর, দোতলায় ভাষা আন্দোলন এবং সাহিত্য জাদুঘর, তৃতীয় তলায় রয়েছে ফোকলোর সংগ্রহশালা, তাই না? ওই নামেই আছে। এবং রয়েছে হচ্ছে আর্কাইভস বা মুহাফেজখানা। তো দর্শক, আমরা স্মৃতিকথা বর্ধমান হাউসে কাজী নজরুল, শাহ মোহাম্মদ মনিরুজ্জামানের আলোকায়ন থেকে প্রকাশিত। আচ্ছা, এই বইটির স্টল নম্বর কোথায় পাওয়া যাচ্ছে? এটা আলোকায়ন সরোবর উদ্যানে। কত নম্বর স্টল বা প্যাভিলিয়ন? এটা রকমারি থেকেও পাওয়া যাচ্ছে, আলোকায়ন থেকেও পাওয়া যাচ্ছে। তো দর্শক, আমরা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। চমৎকার একটি বই হয়েছে। আমার শাহ মোহাম্মদ মনিরুজ্জামান আর সহকর্মী, তার জন্য শুভকামনা থাকলো। নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে আবারও হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকুন, মনে রাখুন মেলার কিন্তু আর রইল বাকি 12।